ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলার চেষ্টা করছে যে আমরা প্রসেসটাকে এতটা স্ট্রিক্ট করব, এমন ভাবে যাচাই বাছাই করব যে যারা এই ইমিগ্রেন্ট ভিসা নিয়ে এসেই যাতে তারা সরকারি বেনিফিট নিতে না পারে। এই যে অর্ডারটা বলবৎ হবে শুধুমাত্র ইমিগ্রেন্ট যারা ভিসা নিয়ে যারা আসবে তাদের ক্ষেত্রে। এখানে অনেক করাপশনও হয়। যেমন ধরেন অনেকে আছে যে আমার একেবারে রিলেটিভটা কিচ্ছু না, একেবারে আমি অন্য একজনের জন্য ফর্মটা ফিল আপ করে দিয়ে দিচ্ছি এবং এর বিনিময়ে আমি টাকাও নিচ্ছি। পাইপলাইনে তো অনেক অ্যাপ্লিকেশন আছে নিশ্চয়ই, এটা একটা বিশাল ব্যাকলগ তৈরি করে ফেলবে। বাংলাদেশ থেকে কত যায়? প্রতি বছর প্রায় 15,000 বাংলাদেশি ইমিগ্রেন্ট ভিসা পায়। বাংলাদেশ সরকারের কোনো কিছু কি করার আছে? অ্যারাউন্ড 50% বাংলাদেশি যারা আমেরিকা থাকে তারা পাবলিক বেনিফিট নেয়। এখান থেকে যদি আমরা কমায় 40% আসতে পারি, তখন হয়তো এমবাসির পক্ষ থেকে একটু লবি করা যেতে পারে। স্টুডেন্ট ভিসা এটার কোনো প্রভাব পড়বে কিনা? মেজর কোনো নেগেটিভ এখনো স্টুডেন্ট ভিসার উপর পড়েনি। তো আপনি আসলে কি মেসেজটা দিবেন বাংলাদেশিদের জন্য? আমার মনে হয় এই এনার্জির সাথে যদি সততাটাকে আমরা অ্যাড করতে পারি, আমরা অনেক বড় কিছু করে ফেলতে পারবো। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজ্জাদুর রহমান। মায়ের ওষুধের টাকাটা দিও, নিয়ে নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের ইউএস প্রেসিডেন্ট তার কিছু উদ্যোগ সাম্প্রতিক সময়ে সারা পৃথিবীকে তোলপাড় করে দিচ্ছে। তো এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ সহ পৃথিবীর 75টি দেশের উপরে যে ইমিগ্রেন্ট ভিসার সাসপেন্ড করেছে সেটা অনির্দিষ্টকালের জন্য। তো আসলে এটার কি প্রভাব বাংলাদেশের উপরে পড়তে পারে? বিকজ আমরা জানি যে অনেক বাংলাদেশি আমেরিকাতে ইমিগ্রেন্ট ভিসাতে অ্যাপ্লাই করে থাকেন এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করে থাকেন। তো এটা আসলে কেন করলেন এবং এটার বাংলাদেশের উপরে কি প্রভাব পড়তে পারে? বা আমেরিকাও তো আসলে অনেকটাই ইমিগ্রেন্ট গ্লোবাল ট্যালেন্ট তারা অ্যাট্রাক্ট করে থাকে এবং তো সেখানে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? তো এগুলো নিয়ে দর্শক আমরা আলোচনা করব। রাজু মহাজন হচ্ছে ইউএসএ আছেন, সেখানে ইমিগ্রেশন অ্যাটর্নি হিসেবে কাজ করছেন। তার সঙ্গে কথা বলবো দর্শক এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে আসলে এগুলোর মানে কি, প্রভাব কি পড়তে পারে। সো রাজু, আপনাকে স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনার মাধ্যমে আমাদের সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা। এই যে বাংলাদেশ সহ 75টি দেশের উপরে যে ইমিগ্রেন্ট ভিসা সাসপেনশন এবং সেটা আমরা দেখেছি যে অনির্দিষ্টকালের জন্য, তো এটা আসলে এই যে ভিসা সাসপেনশন ইমিগ্রেন্টদের জন্য এটার অর্থটা কি বোঝায়? আপনি যদি একটু সহজভাবে বিষয়টা বলেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। প্রথমেই বলি ইমিগ্রেন্ট ভিসা জিনিসটা কি। আমেরিকায় যে ভিসা ইস্যু হয় যতগুলি, সবগুলিকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করি। একটা হলো নন ইমিগ্রেন্ট ভিসা, একটা হলো ইমিগ্রেন্ট ভিসা। নন ইমিগ্রেন্ট ভিসা সেইগুলি যেগুলি আপনি একটা স্বল্প সময়ের জন্য আসবেন এবং একটা স্বল্প একটা উদ্দেশ্য, যেমন ধরেন আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে আসছেন বা ভিজিট ভিসা নিয়ে আসছেন বা এমপ্লয়মেন্টের জন্য H1B বা অন্য কোনো ভিসা আসছেন বা ইনভেস্টমেন্টের মাধ্যমে E2 বা অন্য কোনো ক্যাটাগরিতে আসছেন। এগুলো হলো নন ইমিগ্রেন্ট ভিসা। সেইটার কোনো এই যে ঘোষণা, এটা কোনো ইম্প্যাক্ট নন ইমিগ্রেন্ট ভিসার উপরে পড়বে না। অন দ্য আদার হ্যান্ড, যারা সরাসরি গ্রিন কার্ড নিয়ে আসে তাদের তো অ্যাকচুয়াল যে গ্রিন কার্ডটা, প্লাস্টিকের যে কার্ড, এটা সাধারণত বাংলাদেশে বা অন্য কোনো দেশে দেয় না। প্রথমে তাদেরকে একটা ইমিগ্রেন্ট ভিসা দেয়। সেই ভিসা নিয়ে তারা আমেরিকায় আসে এবং এয়ারপোর্টে সাধারণত জিজ্ঞাসা করে যে আপনার কার্ডটা কোন ঠিকানায় পাঠিয়ে দেবো, সেই ঠিকানা লিখে রাখে এবং পরবর্তীতে ফিজিক্যাল কার্ডটা প্রিন্ট করে সেই অ্যাড্রেসে যায়। এই যে যারা গ্রিন কার্ড নিয়ে আসছে তাদের ক্ষেত্রে এই আইনটা এই যে অর্ডারটা বলবৎ হবে শুধুমাত্র ইমিগ্রেন্ট যারা ভিসা নিয়ে যারা আসবে তাদের ক্ষেত্রে। আর অনির্দিষ্টকালের যে সাসপেনশন, এইটার বিষয়ে যে ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা হলো, এটার যে কারণটা ব্যাখ্যা করা হয়েছে যে প্রচুর ইমিগ্রেন্টরা আমেরিকায় এসে তারা পাবলিক বেনিফিট নেয়। সরকারি অনেক বেনিফিট আছে, যেমন ধরেন বেকার ভাতা আছে, তারপরে যদি ধরেন আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স, আপনি যদি নিজের টাকায় নেওয়ার জন্য এলিজিবল না হন, সরকারি হেলথ ইন্স্যুরেন্স দেয়। তারপরে ধরেন অনেক সাবসিডাইজড হাউজিং আছে, যারা লো ইনকাম পিপল তাদের জন্য স্বল্প বাড়ি ভাড়ায় বাসা দিয়ে থাকে। ফুড স্ট্যাম্প বলে একটা কথা আছে, অনেকে আপনার যদি খাবার কেনার মতো এনাফ টাকা পয়সা না থাকে, সরকার আপনাকে খাবার কেনার টাকা দিবে। তো এই যে বেনিফিট গুলি, এগুলি মোটা দাগে আমেরিকার যারা পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন সবার ক্ষেত্রে ইকুয়ালি অ্যাপ্লিকেবল এবং এটা মূলত স্টেটের উপর ডিপেন্ড করে। এক এক স্টেটের ল এক এক রকম। যেমন ধরেন ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, তারা খুব লিবারাল, মোটামুটি যাকে পায় তাকেই দিয়ে দেয়। আবার ধরেন টেনেসি বা নর্থ ডেকোটা, সাউথ ডেকোটা, যেগুলো কনজারভেটিভ স্টেট, সেখানে পলিসিটা একটু স্ট্রিক্ট।
এখন এই যে 75টা দেশ, এই 75টা দেশের থেকে যারা আসে তারা সাধারণত সবচেয়ে বেশি এই পাবলিক বেনিফিট নিয়ে থাকে, এবং ওই লিস্ট ধরে এই দেশগুলিকে সিলেক্ট করা হয়েছে। এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলার চেষ্টা করছে যে আমরা প্রসেসটাকে এতটা স্ট্রিক্ট করব, এমন ভাবে যাচাই বাছাই করব যে যারা এই ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসে, এসেই যাতে তারা সরকারি বেনিফিট নিতে না পারে সেই বিষয়টাকে আমরা এনশিওর করব। এখন আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো এটা এনশিওর করা খুবই কঠিন, এটা আসলে দিন শেষে হবে না। আপাতত ধরেন 3 মাস 6 মাস বা 1 বছরের জন্য একটা পজ হয়ে থাকবে, ইমিগ্রেন্টরা একটু ভয় পেলো, সে তারা তাদের যে বেজ, ট্রাম্পের যে বেজ আছে তাদেরকে দেখালো যে আমি ইমিগ্রেন্টদের উপরে খুব কড়া, এটাই তার অর্জন। আচ্ছা, এই যে সাসপেন্ড করলো, তো আপনি এটা ধরুন যে পাইপলাইনে তো অনেক অ্যাপ্লিকেশন আছে নিশ্চয়ই এই প্রতিটা জি। দেশ থেকেই, তো সেখানে কি ধরনের প্রভাবটা পড়তে পারে? স্বাভাবিকভাবে এটা অনেক পিছিয়ে যাবে। কোভিড এর সময় আমরা যেটা দেখতাম যে ধরেন কোভিড এর সময় যেহেতু ইন্টারভিউ নিতে পারতো না, অনেক হ্যাঁ। কিছু ছিল, অনেক বিশাল ব্যাকলগ পড়ে গেছিল। এটা সবচেয়ে বড় যে ইম্প্যাক্ট, আপনি আপনি রাইট জায়গায় হাত দিয়েছেন, যে এটা একটা বিশাল ব্যাকলগ তৈরি করে ফেলবে। অলরেডি ব্যাকলগ থাকে। যেমন ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, EB1 নামে একটা ক্যাটাগরি আছে, যারা যে যার ক্ষেত্রে এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি পার্সন, তারাও কিন্তু গ্রিন কার্ড নিয়ে আসে। সেই EB1-এ এখনই প্রায় 3-4 বছরের ব্যাকলগ। মানে আপনার EB1 যদি আজকে অ্যাপ্রুভ হয় এবং আপনি যদি বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আমেরিকা আসতে চান, এখনই 3-4 বছরের ব্যাকলগ। আর এই যে ইমিগ্রেন্ট ভিসা পিছায় দিল, এতে ধরেন আরো 2-4 বছর পিছায় যাবে। আচ্ছা, আচ্ছা। সো এটা যারা আসলে পাইপলাইনে আছে তাদের জন্য এটা একটা ঝুঁকি, আপনার অনিশ্চয়তা। তো এই যে ধরেন যে বাংলাদেশের আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে কারা আছে এই লিস্টের মধ্যে যাদেরও ইমিগ্রেন্ট ভিসা সাসপেন্ড করেছে? প্রতিবেশী দেশের ভিতরে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এই দেশগুলি আছে। শ্রীলঙ্কার কথা আমার এই মুহূর্তে মনে নেই, মনে হয় শ্রীলঙ্কা নেই। ইন্ডিয়া নেই, এটা কনফার্ম, ইন্ডিয়াটা চেক করেছিলাম। ইন্ডিয়া বাদে মোটামুটি আমাদের ভুটানও আছে এই লিস্টে। তো ইন্ডিয়ান তো প্রচুর ইমিগ্রেন্ট আমেরিকাতে যায়, আই থিঙ্ক বাংলাদেশ থেকে কত যায় আপনার কোনো আহ, আপনার ধারণা যে মোটা কেমন দাগে, ইমিগ্রেন্ট ভিসা? হ্যাঁ, মোটা দাগে প্রতি বছর প্রায় 15,000 বাংলাদেশি ইমিগ্রেন্ট ভিসা পায়, ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসে। আর ইন্ডিয়ানরা নাই, তার কারণ হলো ইন্ডিয়ানরা সাধারণত উচ্চশিক্ষিত, তারা ভালো চাকরি করে, বা যারা একটু কম শিক্ষিত তারা আবার ব্যবসা বাণিজ্য করে প্রচুর। ফলে তাদের ইনকাম যেহেতু হাই, এই যে আমেরিকার যে পাবলিক বেনিফিট গুলি, সরকারি যেসব সুযোগ সুবিধা, এটা হলো মূলত লো ইনকাম পিপলদের জন্য। এখন ইন্ডিয়ানরা এমনিতেই যেহেতু ইনকাম হাই, তারা এটাতে কোয়ালিফাই করে না। ফলে ওই যে লিস্ট থেকে 75টা দেশ সিলেক্ট করছে, ওই লিস্টে আসলে ইন্ডিয়ানরা অনেক নিচে, এই জন্যই তারা ওই লিস্টে নাম আসেনি। মানে বেসিক্যালি এই যে ক্রাইটেরিয়া এই লিস্টে ফেলেছে, এটার বেসিক্যালি কি যারা আসলে এই যে পাবলিক বেনিফিটটা বেশি নেয় সেটাই? জি, সেটাই। আচ্ছা, আচ্ছা। তো এখন কি এবং এরকম? এখানে জি, বলেন। আরেকটা ইনফরমেশন একটু বলে, সেটা হলো যে কেউ প্রশ্ন করতে পারে যে ভাই, পাবলিক বেনিফিট তো সরকারি বেনিফিট, কেন নিবে না, তাই না? রাইট। তো আমি ওইটা বিষয়টা হলো যে যারা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসে, তাদের ভিতরে যারা ফ্যামিলি বেসড অ্যাপ্লিকেশন করে আসে, তাদের যে ফ্যামিলি মেম্বার স্পন্সর করে, সে কিন্তু একটা ফর্ম ফিল আপ করে, I-864 নামে একটা ফর্ম ফিল আপ করে। সেই ফর্ম ফিল আপ করে সে বলে যে আমি আমার রিলেটিভকে যে নিয়ে আসছি, সে আসার পরে এখানে যদি তার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ হয়, এই রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। মানে যেমন ধরেন আমি যদি আমার স্পাউসের জন্য আবেদন করি, বা বাবা মায়ের জন্য করি, ভাই বোনের জন্য করি, তখন কিন্তু আমি একটা ফর্ম ফিল আপ করছি। কিন্তু রিয়েল লাইফে দেখা যায় যে আসার পরেই, বিশেষ করে আমাদের বাংলাদেশিরা, বিশেষ করে নিউ ইয়র্কে যারা থাকে, ক্যালিফোর্নিয়া যারা থাকে, আসার পর থেকেই তারা বেনিফিট নেওয়া শুরু করে। তারা আসলে অনেক সময় চাকরি বাকরি ইচ্ছা করে না, বা চাকরি বাকরি শো করে না। এই কারণে কিন্তু আমরা এই প্রবলেমে পড়ছি। কাজেই মানে এইখানে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে খুব মানে ডেফিনেটলি এটা একটা ঝামেলা তৈরি করতেছে, কিন্তু তারা যে একেবারে গ্রাউন্ডলেস অবস্থায় এই এই চেষ্টাটা করছে, ব্যাপারটা তা না। আমাদেরও রেসপন্সিবিলিটি আছে, যে আমরা যেহেতু একটা ফর্ম ফিল আপ করে অ্যাসুরেন্স দিচ্ছি যে আমার রিলেটিভ আসলে তাদের দায়িত্ব আমি নিব, সেটা আমাদের মাথায় রাখা উচিত। কিন্তু সেখানে তো ধরেন যে যেহেতু ফর্ম ফিল আপ করেছেন আপনি, সে ফর এক্সাম্পল আপনার বাবা হুম। মার জন্য, তো এসেছে, তো তখন তো আমেরিকান সরকার বলতে পারে যে তুমি তো তোমার বাবা মার তুমি রেসপন্সিবিলিটি তুমি নিয়েছো, আমরা টাকা দিব না। তো সেটা কি তারা করে, এভাবে করে না বা বলে না? এক্স্যাক্টলি, এটা বলে না কারণ হলো স্টেট গুলির এখানে বলে যে আমেরিকাতে যে ফেডারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের ব্যাপার আছে, যে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এই স্টেট গুলি এত বেশি জনবান্ধব এবং তারা মানুষকে এত বেশি টাকা দিতে চায়, তারা আসলে এই প্রশ্নটা করে না। তারা যদি এই প্রশ্নটা করতো, এটাকে যদি এনফোর্স করতো, আজকে আমরা এই সমস্যা পড়তাম না। শুধু তাই না, এখানে অনেক করাপশনও হয়। যেমন ধরেন অনেকে আছে যে আমার একেবারে রিলেটিভটা কিচ্ছু না, একেবারে আমি অন্য একজনের জন্য ফর্মটা ফিল আপ করে দিয়ে দিচ্ছি এবং এর বিনিময়ে আমি টাকাও নিচ্ছি। এরকম করাপশন হচ্ছে এই ক্ষেত্রে। কাজেই মানে এটা একটা
প্রবলেম, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার প্রবলেমটাকে যেভাবে সমাধান করার চেষ্টা করছে, দ্যাটস নট দ্য রাইট সলিউশন। যেটা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একটা খুব কমন কথা আছে, যে সে প্রবলেমটা রাইট আইডেন্টিফাই করে কিন্তু রং সলিউশনে চলে যায় আর কি। তো ইউ রাইট, যেহেতু মানুষ ফর্ম ফিল আপ করছে তার রিলেটিভের জন্য, কাজেই যখনই রিলেটিভরা আসার পরে পাবলিক বেনিফিটের জন্য আবেদন করে, তখন সরকারেরই বলা উচিত যে তোমার রিলেটিভ তো বলছে তোমার দায়িত্ব সে নেবে, তাকে আসতে বলো। সেটা না বলে এখন পুরো দেশ থেকে আসা বন্ধ করে দিচ্ছে। এইটা ডেফিনেটলি মানে ওই বাংলায় যেটাকে বলে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপানো আর কি, সেরকম হচ্ছে। আচ্ছা, আমরা যদি ধরেন যে এখানে কি বাংলাদেশ সরকারের কোনো কিছু কি করার আছে, যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমেরিকার সাথে এটা আলোচনা করা বা কিছু করার কি আমাদের কোনো সুযোগ আছে এখানে? সরাসরি নাই, যেটা করা যেতে পারে, তাও আমি জানি না এটা বাংলাদেশ এমবাসির জুরিসডিকশনে পড়ে কিনা। তারা হয়তো এখানকার কমিউনিটি মেম্বারদেরকে বুঝাইতে পারে। আমরা বাংলাদেশিরা, টু বি অনেস্ট, আমরা অনেক করাপশন করি, বুঝছেন, আমেরিকা এসে অনেক ধরনের করি। তো এমবাসির পক্ষ থেকে যেটা বলা উচিত যে আপনারা, মানে এটা আমরা এমনিও জানি, যেমন না যে খুব নতুন কোনো কথা তা না, যে এমবাসির পক্ষ থেকে একটা ক্যাম্পেইন করা যেতে পারে যে আপনারা ল অ্যাবাইডিং সিটিজেন হন, সব আইন কানুন মেনে চলেন। এবং পরিস্থিতি একটু ইমপ্রুভ হইলে, ধরেন এখন হয়তো ধরেন আমি মনে হয় ডেটাটা দেখছিলাম অ্যারাউন্ড 50% বাংলাদেশি যারা আমেরিকা থাকে তারা পাবলিক বেনিফিট নেয়। এখান থেকে যদি রাইট। আমরা কমায় 40%-এ আসতে পারি, তখন হয়তো এমবাসির পক্ষ থেকে একটু লবি করা যেতে পারে যে দেখো আমরা তো একটু ইমপ্রুভ করছি, তোমরা এখন তুলে দাও, বাকিটা আমরা চেষ্টা করছি। এরকম একটা পজিটিভ টোনে গিয়ে কথা বলা যেতে পারে, সেটুকু করতে পারে আর কি। আচ্ছা, তো আর এখানে ধরেন যে বাংলাদেশিদের জন্য আপনি কি একজন অ্যাটর্নি লয়ার হিসেবে বা এক্সপার্ট হিসেবে ইমিগ্রেশন, আপনি তাদের আসলে কি মেসেজটা দিবেন যে আসলে কি করলে আমাদের, তো এটা ধরেন যে একটা আপনি গ্লোবালি একটা ইমেজেরও ব্যাপার আছে তাই না বাংলাদেশি জি। হিসাবে। তো এবং আমেরিকা যখন এটা করে সেটা কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডও সেটার আপনি একটা স্পিল ওভার ইম্প্যাক্ট কিন্তু হয়, যে আপনি হয়তো ইউরোপের ভিসাও ডিফিকাল্ট হবে। আমরা দেখেছি রিসেন্টলি অস্ট্রেলিয়াও এরকম কিছু করেছে। তো আপনি আসলে কি মেসেজটা দিবেন বাংলাদেশিদের জন্য, যে যেটা করলে আসলে এরকম সিচুয়েশন এম্বারাসিং সেটা হবে না? আমি যে মেসেজটা দিব, আমরা বাংলাদেশিরা কিন্তু খুবই মানে অন্টারপ্রেনার টাইপের মানুষ, আমাদের খুবই এনার্জি আছে, খুবই এনার্জি, খুবই স্টেমিনা আছে, আমরা খুব উদ্যোগ নিতে পারি। যেমন আপনি দেখবেন যে একেবারে আফ্রিকার দুর্গম এলাকায় গিয়ে বাংলাদেশিরা ক্ষেত খামার করে ফেলতেছে। সাউথ আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনার একেবারে গ্রামে গঞ্জে গিয়ে আমরা অনেক ব্যবসা বাণিজ্য করছি। আমেরিকায় তো প্রচুর বাংলাদেশি ব্যবসায়ী আছে, ইউরোপে আছে। তা আমাদের যে এই যে এনার্জি, আমাদের যে উদ্যোগ, আমাদের যে কর্মদক্ষতা, এটার সাথে আমরা যদি একটু সততাকে অ্যাড করতে পারি, আমি সব জায়গায় গিয়ে দেখি যে আমাদের বাংলাদেশিদের সবচেয়ে যেটা ল্যাকিং, বড় ল্যাকিং, সেটা হলো সততার অভাব। আমার মনে হয় এই এনার্জির সাথে যদি সততাটাকে আমরা অ্যাড করতে পারি, আমরা অনেক বড় কিছু করে ফেলতে পারবো। যেমন ধরো যে ইন্ডিয়ানরা ঝামেলায় পড়ছে না, কারণ তারা আগে থেকেই এইসব জিনিস অ্যাভয়েড করে চলছে। তা আমি যেটা আপনার অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বলবো, যে আমাদের শুধু দেশের ইমেজের ব্যাপার না, আমাদের ব্যক্তিগত ইমেজের ব্যাপার, তাই না? কারণ ধরেন আমি যদি, এবং আমেরিকার আইনে এমন একটা জিনিস যে ধরেন আমি যদি আজকে একটা অন্যায় করি, এখন থেকে 20-30 বছর পরেও যদি সেটা খুঁজে পায়, তখন কি এটার ইম্প্যাক্ট পড়বে। এমন না যে আচ্ছা আমি এখন একটা অন্যায় করলাম, 3 মাস 6 মাস 1 বছর ধরা পড়লাম না, আমি বেঁচে গেলাম, ব্যাপারটা তা না। কাজে আমাদের নিজেদের স্বার্থে, আমেরিকা হলো আইনের দেশ, আমাদেরকে আইন মেনে চলতে হবেই, এর কোনো বিকল্প নেই। রাইট। আচ্ছা, ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আলোচনা করলাম আমরা। একটু স্টুডেন্ট ভিসা, কারণ প্রচুর বাংলাদেশি সেখানে যেতে চায় এবং যায় প্রতি বছর। তো সেখানে কি করে এটার কোনো প্রভাব পড়বে কিনা? ইন জেনারেল ডোনাল্ড ট্রাম্প তো এমনিতেই অ্যান্টি ইমিগ্রেন্ট একটা স্ট্যান্ড নিয়ে সে ইলেকশন করছে, সেই ইলেকশনে জিতে আসছে, কাজে ওভারঅল ইমিগ্রেশনের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। কিন্তু আবার স্টুডেন্ট ভিসার জন্য কিছু পজিটিভ ঘটনাও ঘটছে। যেমন আমি আপনাকে একটা ছোট ঘটনা বলি, যে H1B নামে একটা ভিসা আছে, এটা দিয়ে মূলত কাজ করতে আসে আমেরিকায়, 6 বছরের ভিসা নিয়ে আসে। তা আগে এই ভিসায় পৃথিবীর সব জায়গা থেকে মানুষ পার্টিসিপেট করতে পারতো। এখানে যারা স্টুডেন্ট ভিসায় আসে তারাও পারতো, আবার ধরেন বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, ওখান থেকে সরাসরি লটারিতে পার্টিসিপেট করে আসতে পারতো। তো এইবার যে একটা করছে, যে বিদেশ থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের উপরে $1,00,000 একটা ফি ধার্য করছে। তো $1,00,000 ফি দিয়ে আসলে দিন শেষে কেউ আসবে না। ফলে যেটা হচ্ছে, এই H1Bর যে 85,000-এর যে কোটা আছে, পুরা কোটাটাই কিন্তু আমেরিকার ভিতরে যারা আছে, স্টুডেন্ট ভিসা আসছে বা অন্য কোনো ক্যাটাগরিতে, তারা এই বেনিফিটটা পাবে। ফলে এটা এক অর্থে স্টুডেন্ট ভিসার জন্য একটু পজিটিভ। আবার ধরেন কিছু নেগেটিভ দিকও আছে, যেমন ধরেন আগে স্টুডেন্ট ভিসা যখন দিত, তখন এত বেশি যাচাই বাছাই করতো না। বিশেষ করে বাইডেনের আমলে আমরা এমন অনেক স্টুডেন্ট ভিসায় মানুষকে আসতে দেখছি যারা আসলে
দেশেও খুব বেশি পড়াশোনা করতো না, এখানেও মূলত তারা পড়াশোনা করতে আসতে না, দেখলেই বোঝা যায়। কিন্তু তারপরে এমবাসি ওইভাবে অ্যাটেনশন দেয়নি, ভিসা দিয়েছে, ওইটা ইদানিং বেশ কমে গেছে, এখন বেশ যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই পাচ্ছে। তো ওভারঅল পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, খুব মেজর কোনো নেগেটিভ এখনো স্টুডেন্ট ভিসার উপর পড়েনি। আচ্ছা, ওকে, ফাইন। সেটা আমাদের জন্য হয়তো একটা সুখবর, কারণ প্রচুর বাংলাদেশি আসলে হায়ার স্টাডিজ এর জন্য যেতে চায়। আচ্ছা, তো ধরেন যে আমেরিকাতে তো আসলে এটা, আপনি যদি ওয়ার্কফোর্স বলেন, আমরা দেখি যে আসলে বড় বড় কোম্পানির সিওরাও কিন্তু আসলে মানে ইমিগ্রান্ট লোকজন। হুম। এবং যারা আসলে ব্যাক এন্ডে কাজ করেন, টেকনোলজি এই যে এত বুম হচ্ছে, এআই যাই বলেন, তো এখানে কিন্তু আসলে গ্লোবাল ট্যালেন্টরা ওখানে কিন্তু সবাই যায়। এবং আমেরিকার এই যে গ্রোথের কিন্তু ড্রাইভারও আসলে বলা যেতে পারে যে ইমিগ্রেন্ট পিপল। তো এই যে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন, তো আমেরিকাতে আসলে কাজ করার ক্ষেত্রে কি সমস্যা হবে কিনা, আই মিন ট্যালেন্ট, লোকের অভাব, সেগুলো কি কোনো প্রভাব পড়তে পারে কিনা আমেরিকান সোসাইটিতে? একটু তো প্রভাব পড়বেই, কারণ ইউ রাইট যে পুরো আমেরিকা চালাই তো ইমিগ্রেন্ট, মানে সবাই কম বেশি সবাই ইমিগ্রেন্ট, এবং বিশেষ করে যেগুলো টেক টেক ইন্ডাস্ট্রি পুরোটাই ইমিগ্রেন্টদের দখলে। তারপরে ধরেন ফাইন্যান্সে কম্পারেটিভলি একটু কম, ফাইন্যান্সের লোকাল লোকজন বেশি, কিন্তু এর বাইরে অন্যান্য যেসব সেক্টর আছে অধিকাংশ সেক্টরে প্রচুর ইমিগ্রেন্টরা কাজ করে। এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। কিন্তু ট্রাম্পের গত 1 বছরের পলিসি যদি আমরা একটু অ্যাটেনশন দিয়ে দেখি, আমরা দেখতেছি যে উনি আসলে এই বর্তমান সময়ে ইনভেস্টরদেরকে বেশি এনকারেজ করতেছে ট্যালেন্টের চেয়ে। মানে ধরেন যারা আগে যেটা আসতো যে আইটি সেক্টরে বা মেডিকেল ফিল্ডে প্রচুর ডক্টররা আসতো এখানে, এখন এই এমপ্লয়মেন্ট ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন দিয়ে উনি ইনভেস্টমেন্টকে বেশি ফোকাস করতেছে। কারণ আপনি জানেন যে আমেরিকায় কিন্তু বিশাল একটা প্রায় 29 ট্রিলিয়ন ডলার একটা ডেট আছে আমেরিকান। তো এবং ওই ডেট এবং জিডিপির রেশিওটা ইদানিং বেশ মানে খারাপ জায়গায় চলে যাচ্ছে আর কি। মানে মোর তো এই দেন ফরেন জিডিপি, আমেরিকান ডেট আসলে জিডিপি এক্স্যাক্টলি থেকেও বেশি। হ্যাঁ। বেশি, এক্স্যাক্টলি। এই জন্য যেটা করছে যে কস্ট কাটিং করার চেষ্টা করতেছে, এবং ফরেন অন্টারপ্রেনার যারা যারা এখানে ইনভেস্ট করতেছে, টাকা নিয়ে আসতেছে, তাদেরকে প্রচুর ভিসা দিচ্ছে। এই কারণে আমরা দেখতেছি E2, EB5 এইসব ক্ষেত্রে আগে যে পরিমাণ অ্যাপ্রুভাল দিত, এখন তার চেয়ে ধরেন 3 গুণ 4 গুণ বেশি অ্যাপ্রুভাল দিচ্ছে। আর অন্যান্য ক্ষেত্রে যেমন ধরেন যে H1B, O1 এইসব ক্ষেত্রে একটু কমায় দিচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো ওখানে ধরেন যে আমেরিকানরা আসলে এই যে ডোনাল্ড ট্রাম্পের আপনি ট্যারিফ সহ এই যে ইমিগ্রেন্ট ভিসা সাসপেনশন বা অন্যান্য রেস্ট্রিকশন, লোকাল আমেরিকানরা আসলে কিভাবে, তারা কি বলে তার এই বিষয়গুলো নিয়ে? লোকালদের ভিতরে ধরেন একটা তো আছে কোর ট্রাম্প সাপোর্টার, ট্রাম্পের বেস। ধরেন আমি যদি ধরি অ্যাপ্রক্সিমেটলি 30% পিপল আছে ট্রাম্প যা করবে তাই, সে যাই করবে তার সাথে থাকবে। আর রিপাবলিকানদের একটা হলো যে তারা মেসেজিং এ খুব ভালো, তারা কমিউনিকেশনে খুবই ভালো। যেমন ধরেন আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই। ইলেকশনের সময় আমি হঠাৎ করে খেয়াল করলাম মিশিগান এবং জর্জিয়া এই দুইটা স্টেটে মানে খুবই সুইং স্টেট, মানে ধরেন ডেমোক্রেট রিপাবলিকানরা 10,000 ভোটের ব্যবধানে হারজিত হয়ে যায়, এবং ওইখানে মিশিগানে প্রায় 2 লাখ মুসলিম ভোটার, আর জর্জিয়ায় প্রায় 60,000 মুসলিম ভোটার। এবং এদের ভিতরে একটা ক্যাম্পেইন করলো রিপাবলিকানরা, যে ওই সময় হলো যে গাজায় যুদ্ধ চলতেছে, হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলতেছে, তারা এমন একটা মেসেজ কনভে করলো যে ট্রাম্প আসলে এই যুদ্ধ থামায় দিবে। এবং এইটা এই 2 এলাকার মুসলিমরা মোটামুটি খুব পছন্দ করলো, এবং বিশেষ করে মিশিগানে প্রচুর মানুষ ট্রাম্পকে ভোট দিছে। অথচ এইটা কোনোভাবেই লজিক্যালি হয় না যে রিপাবলিকানরা কোনোদিনই প্যালেস্টাইনের পক্ষে থাকবে না, বুঝছেন, কোনোদিনই এটা হবে না। কিন্তু তারা ওই মেসেজটা দিছে এবং পাবলিক আবার এটা গ্রহণও করছে। এরকম রিপাবলিকানদের যেটা সুবিধা, যে তারা এমন ভাবে মেসেজটা দেয়, যেমন ধরেন যারা LGBTQ লোকজনদেরকে হেট করে তাদের কাছে ওইভাবে মেসেজ দেয়, যারা ধরেন আফ্রিকান আমেরিকানদের হেট করে তাদেরকে ওইভাবে মেসেজ দেয়, যারা আম, পাকিস্তানি বাংলাদেশিদেরকে হেট করে তাদেরকে ওইভাবে দেয়। তারা ওইভাবে খুবই টার্গেটেড ক্যাম্পেইন করে 30% ভোট তো একেবারে কোর ভোট এটা পাবেই। আর বাকি যারা একটু সুইং, তাদেরকে যে যেটা পছন্দ করে তাদেরকে ওই মেসেজটা দিয়ে তারা ভোটটা নিয়ে নিছে। রাজু, আমরা আলোচনা শেষের দিকে, আপনি কি আর কিছু বিশেষ কোনো কিছু বলতে চান যে যেটা বাংলাদেশি ইমিগ্রেন্ট আসলে যারা যেতে চায় বা যারা পাইপলাইনে আছে, তাদের অ্যাপ্লিকেশন প্রসেসের ছিল, তো তারা আসলে এখন তাদের জন্য কি মেসেজ দিবেন আপনি, তারা কি করবে এখন?
প্রথম কথা হলো দেখতে হবে যে আপনি কোন ক্যাটাগরির জন্য আবেদন করছেন, সেই ক্যাটাগরিতে লেটেস্ট কি কি চেঞ্জ আসছে। সব চেঞ্জ সব ক্যাটাগরির জন্য না, আবার প্রত্যেকটা ক্যাটাগরির জন্য ছোট ছোট কিছু কিছু চেঞ্জ আছে। প্রথমে দেখতে হবে আপনার ক্যাটাগরিতে কি চেঞ্জ আছে, সেই অনুযায়ী সঠিকভাবে ফর্ম ফিল আপ করে সঠিক কাগজপত্র দিয়ে, কোনোভাবে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না, কোনো ফেক ডকুমেন্ট দেওয়া যাবে না। সঠিক অ্যাপ্লাই করেন সঠিকভাবে। আপনি যদি কোয়ালিফাই করেন আপনি অবশ্যই ভিসা নিয়ে চলে আসবেন, আর আপনি যদি ভিসা না পান দ্যাটস ওকে। আমেরিকা পৃথিবীর একমাত্র দেশ না, এর বাইরে অনেক দেশ আছে, বাংলাদেশেও আপনি ভালো কিছু করতে পারবেন। কিন্তু কোনোভাবে ফেক তথ্য দেওয়া যাবে না, ফেক ডকুমেন্ট দেওয়া যাবে না, এবং সঠিকভাবে অ্যাপ্লাই করে সঠিকভাবে আমেরিকা আসে। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপনার এই আমেরিকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজভাবে দর্শকদের সামনে তুলে ধরার জন্য। সো থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাসের টিকিটটা কেটে দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা আলোচনা করলাম যে ইউএস যে সম্প্রতি সময়ে বাংলাদেশ সহ 75টি দেশের উপরে যে ইমিগ্রেন্ট ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং সেটা অনির্দিষ্টকালের জন্য। তো সেটা আসলে কি প্রভাব পড়তে পারে আমরা জানতে পারলাম যে বাংলাদেশ থেকে সম্প্রতি গত কয়েক বছরে যদি বলি, বছরে গড়ে 15,000-এর মতো কিন্তু বাংলাদেশে আমেরিকাতে ইমিগ্রেন্ট হয়েছেন, মানে সেখানে স্থায়ীভাবে বসবাস করার ভিসা পেয়েছেন এবং তারা থাকছেন। তো এটা আসলে একটা নাম্বারটা অনেক বিগ, এবং এরা কিন্তু অনেক বাংলাদেশে হাই এডুকেটেড বা যারা আসলে বেটার পজিশনে বাংলাদেশেও ছিল, তো তারা তো এই ধরনের লোকজন কিন্তু আমেরিকাতে গিয়ে থাকে এবং সেটার প্রভাব আসলে সামনে পড়তে পারে, এবং এটার যদি পরবর্তী সরকার এসে এটা পরিবর্তনও করে, কিন্তু একটা যে এই যে ব্যাকলগ জমে থাকবে, তো যেটা আসলে আমরা জানতে পারলাম যে এটার একটা সময়টা অনেক লাগবে, প্রসেসটা হতে কয়েক বছর সময় লেগে যাবে। বাট এখানে যেটা দর্শক খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আসলে কোনো ফেক ডকুমেন্টস, কোনো ভুল তথ্য এগুলো আসলে যাতে না দেই, এবং যেটা যেটা আমরা জানতে পারলাম যে কারণে বাংলাদেশের সহ অন্যান্য দেশের যে এই যে ভিসা, ইমিগ্রেন্ট ভিসা যে সাসপেন্ড করা হলো, এটার অন্যতম একটা কারণ হচ্ছে যে সোশ্যাল বেনিফিট, সরকারের যে বিভিন্ন বেনিফিট নেওয়া। তো সেটা অনেক সময় আমরা আসলে বাংলাদেশিরা আহ অসততার আশ্রয়ের মাধ্যমেও সেটা করে থাকেন। তো এগুলো আসলে না করলে আপনার জন্য ভালো, দেশের ইমেজের জন্য ভালো, সবার জন্য ভালো। দর্শক, আজকে এ পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।